প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা অ্যাডভান্স অ্যাকাউন্টিং পার্ট 1 বই থেকে অ্যাকাউন্টিং ফর স্টক হোল্ডার ইকুইটি চ্যাপ্টার থেকে কিছু অঙ্ক সমাধান করার চেষ্টা করব। এটা 3 নম্বর ক্লাস। আগে দুইটা ক্লাস হয়েছে এই চ্যাপ্টারে, ওইগুলো একটু দেখে আসবেন, তাহলে আরো বুঝতে সুবিধা হবে। তো আজ আমরা ন্যাশনাল ইউনিভার্সিটি বিবিএ অনার্স 2013 সালে যে অঙ্কটা এসেছে সেটা সমাধান করার চেষ্টা করব। আমরা যদি শুরু থেকে অঙ্কটা পড়ি, দ্য স্টক হোল্ডার ইকুইটি অফ লিলি কোম্পানি অ্যাজ এট 31 ডিসেম্বর 2012 অ্যাজ ফ্লোস। এখানে 2012 সালে লিলি কোম্পানির কিছু তথ্য দেওয়া আছে। প্রথমে দেওয়া আছে কমন স্টক 100 পার শেয়ার, ভ্যালু অথরাইজ শেয়ার 8000। মানে কমন স্টক দেওয়া আছে সাধারণ শেয়ার, প্রতিটার মূল্য হচ্ছে 100 টাকা, এবং অথরাইজ মানে হচ্ছে অনুমোদিত যে ক্যাপিটাল, যেটা সরকার থেকে অনুমোদন নেওয়া হয় 8000-এর। 8000 শেয়ার আছে এবং 4800 শেয়ার ইস্যুড। কিন্তু এর মধ্যে ইস্যু করা হয়েছে 4800 শেয়ার। তাহলে 100 দিয়ে গুণ দিলে 4,80,000। রিটেন আর্নিংস মানে সংরক্ষিত আয় এই প্রতিষ্ঠানে আছে 2,94,000 টাকা। তাহলে 7,74,000 টাকা তার ক্যাপিটাল আছে। এবার রিকোয়ারমেন্ট কি করতে বলছে আমরা একটু দেখি। শো দ্য জার্নাল এন্ট্রিজ ফর দ্য ফলোইং ট্রানজাকশন অকার্ড ইন 2013। মানে এই সালের যত ঘটনা ঘটছে এর জাবেদা দিতে বলছে। তো বরাবরের মতোই আমরা রেকর্ড এই করার জন্য একটা জাবেদা ছক কেটে নেব জার্নাল এন্ট্রিজ এর জন্য। তো প্রথমেই যদি 1 নম্বর এন্ট্রিটা আমরা পড়ি যে 280 শেয়ার ওয়ার রিপারচেজ এট 97 পার শেয়ার রেকর্ডেড অ্যাজ কস্ট প্রাইস মেথড। মানে আমাদের হচ্ছে প্রথমেই 280টা শেয়ার কেনা হয়েছে। তো 280টা শেয়ার কেনা হইলে আমরা জানি যে শেয়ার কিনলে আমরা শেয়ার পাই। তো আমরা ট্রেজারি স্টকে কি করব, ডেবিট করব 280 গুণ 97, এবং আমরা কিনলে নর্মাল জাবেদার মতোই ক্যাশ চলে যায়, তো ক্যাশকে আমরা ক্রেডিট করব। তাহলে টাকা হইলো 27,160 টাকা। এরপর 2 নম্বর যদি আমরা দেখি, 2 নম্বর বলছে ক্যাশ ডিভিডেন্ড ওয়াজ ডিক্লেয়ার্ড টাকা 20 পার শেয়ার। তাহলে আমরা জানি যে ডিভিডেন্ড হচ্ছে কয় প্রকার। ডিভিডেন্ড হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে স্টক ডিভিডেন্ড মানে শেয়ার দেওয়া হয় ডিভিডেন্ড আকারে, এবং আরেকটা হচ্ছে নগদ টাকা দেওয়া হয়। আমরা কিন্তু 1 নম্বর ক্লাসে স্টক ডিভিডেন্ডে কি জাবেদা দিতে হবে এবং ক্যাশ ডিভিডেন্ডে কি জাবেদা দিতে হবে এটা খুব ভালো করে আলোচনা করেছি। তো আমরা দেখি যে ক্যাশ ডিভিডেন্ড ডিক্লেয়ার করা হয়েছে। তাহলে ডিক্লেয়ার করা হলে আমরা জানি জাবেদা কি হয়, রিটার্নিং ডেবিট হয় এবং ডিভিডেন্ড পেয়েবল ক্রেডিট হয়। এই যে আমরা রিটার্নিং ডেবিট করেছি এবং ডিভিডেন্ড পেয়েবল ক্রেডিট করেছি। এখন কত হচ্ছে, টাকা কত হবে। এখন আমাদের শেয়ার কত, আমরা যদি শেয়ারের দিকে তাকাই তাহলে আমাদের শেয়ার হচ্ছে 4,800। কিন্তু 4,800 থেকে আমরা কিন্তু 280 শেয়ার কিনে নিয়েছি। মানে বাজারে যে 4,800 শেয়ার ছিল ওটা থেকে আমরা 2,800 শেয়ার কিনে আমাদের কাছে নিয়ে এসেছি। তাহলে 280 শেয়ার হচ্ছে কমে যাবে। তাহলে এই জন্য আমরা 4,800 থেকে 280 শেয়ার কমাই দিব, এবং প্রতিটা কয় টাকা, 20 টাকা। মানে প্রতি শেয়ারে ডিভিডেন্ড দিব কয় টাকা, 20 টাকা। তাহলে এটা গুণ করলে 90,400 টাকা হয়। আশা করি বুঝতে পারছেন। এরপর আমরা 3 নম্বর যাবে, দেখি দ্য প্রপোজ ডিভিডেন্ড ওয়াজ পেইড। মানে যে টাকাটা এইমাত্র আমরা 90,400 ঘোষণা করলাম এটা আমরা পেইড করে দিয়েছি। তাহলে ডিভিডেন্ড পেয়েবলটা ক্রেডিট ছিল, এখন ডিভিডেন্ড পেয়েবলটা কি হবে, ডেবিট হয়ে যাবে। মানে পাওনাদার কমে যাবে, এবং কিসে পরিশোধ করেছি, ক্যাশে, তো ক্যাশ ক্রেডিট হবে। তাহলে এটা খুবই সহজ ছিল। এরপর যদি আমরা দেখি 4 নম্বরে, দ্য রিপারচেজ ট্রেজারি স্টক ওয়াজ সোল্ড এট টাকা 102 ইচ। মানে প্রত্যেকটা শেয়ার আমরা যে 97,000 টাকা করে কিনেছিলাম এটা এখন আমরা বিক্রি করে দিয়েছি কত টাকায়, 102 টাকায়। তাহলে বিক্রি করলে আমাদের ক্যাশ পেয়েছি, তাহলে আমরা ক্যাশ ডেবিট করব 280 গুণ 102, 28,560। কিন্তু আমাদের শেয়ার চলে গেছে ট্রেজারি স্টক, তাহলে ট্রেজারি স্টক আমরা ক্রেডিট করব। কত টাকার ট্রেজারি স্টক চলে গেছে, এই যে 27,160, 27,160। তাহলে প্রতি শেয়ার আমার কয় টাকা লাভ হচ্ছে, 5 টাকা লাভ হয়েছে, কারণ 97 দিয়ে কিনেছিলাম, বিক্রি করেছি 102। তাহলে আমরা জানি যে লাভ হলে আমাদের পেইড ইন ক্যাপিটাল ক্রেডিট করতে হয়। তাহলে আমরা পেইড ইন ক্যাপিটাল ফ্রম ট্রেজারি স্টক ক্রেডিট করলাম 280 গুণ 5। তাহলে আমাদের লাভ আসলো 1400 টাকা। এরপর বলছে যে প্রিপেয়ার দ্য স্টক হোল্ডার ইকুইটি স্টেটমেন্ট অ্যাজ 31 ডিসেম্বর 2013, এবং এটা থেকে স্টক হোল্ডার ইকুইটিও করতে বলেছে। আমাদের নেট ইনকাম আছে অঙ্কে 94,000 টাকা। তাহলে আমরা একটা স্টক হোল্ডার ইকুইটি ছক কাটি। আমরা স্টক হোল্ডার ইকুইটি লিখলাম। এরপর কমন স্টক যেটা অথরাইজ ছিল সেটা লিখবেন। এটা না দিলেও চলে, বাট দিলে কোনো সমস্যা নেই। এরপর আমরা দেখব যে 4,800 শেয়ার ইস্যু এবং আউটস্ট্যান্ডিং কমন স্টক 100 ইচ। মানে এই যে আমাদের ক্যাপিটালটা আমরা দেখেছিলাম কত টাকা, 4,80,000, সেটা আমরা নিব 4,80,000 টাকা। এরপর আমরা রিটেন আর্নিংসটা নিব। তাহলে আমাদের রিটেন আর্নিংস কত ছিল, রিটেন আর্নিংস ছিল 2,94,000। তাহলে আমরা নিলাম রিটেন আর্নিংস ওপেনিং 2,94,000। এরপর এর সাথে নেট ইনকামটাকে অ্যাড করব। তাহলে আমাদের নেট ইনকাম ছিল কত, এই যে আমরা নেট ইনকাম দেখিয়েছি 94,000 টাকা অঙ্কে দেওয়া ছিল। আসলো 3,88,000 টাকা। এর থেকে আমরা ডিভিডেন্ডটাকে পরিশোধ করে দিব। তাহলে আমরা ডিভিডেন্ড ছিল কত, আমাদের ডিভিডেন্ড এই যে
আমরা বের করেছিলাম 90,400 টাকা, এটা পরিশোধ করে দিয়েছি। তাহলে পরিশোধ করার পর আমাদের টাকা আসছে 2,97,600। তাহলে আমরা এরপর ট্রেজারি স্টকের যে লাভটা আছে 1400 টাকা, সেটা আমরা এখানে সমন্বয় করব। তাহলে ট্রেজারি স্টক থেকে লাভ পেয়েছিলাম কত? 1400 টাকা। তাহলে আমরা সেটা লিখলাম যে পেইড ইন ক্যাপিটাল ফ্রম ট্রেজারি স্টক 1400। তাহলে এগুলো যোগ করার পরে আমাদের এই স্টক হোল্ডার ইকুইটি আসে 7,79,000। এই ছিল অঙ্কের সমাধান। আশা করি বুঝতে পেরেছেন। চলুন আমরা পরবর্তী অঙ্কে চলে যাই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ন্যাশনাল ইউনিভার্সিটির বিবিএ এমবিএ সকল সাবজেক্টের পরবর্তীতে আপডেট পেতে এই ভিডিওটিতে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করে রাখুন। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা ন্যাশনাল ইউনিভার্সিটি বিবিএ অনার্স 2014 সালে যে অঙ্কটা এসেছে সেটা সমাধান করার চেষ্টা করব। তো আমরা যদি অঙ্কটা শুরু থেকেই পড়ি, আমিন লিমিটেড রিপোর্টেড দ্য ফলোইং অ্যামাউন্ট ইন দ্য স্টক হোল্ডার ইকুইটি সেকশন ইন ডিসেম্বর 31, 2014। ব্যালেন্স শিট দেওয়া আছে। তাহলে কমন স্টক আগে থেকে দেওয়া আছে, প্রতিটা শেয়ারের পার ভ্যালু মানে অরিজিনাল মূল্য 5 টাকা। 1 লাখ শেয়ার অথরাইজ ছিল এবং 20,000 শেয়ার সে ইস্যু করেছে। তাহলে 20,000 শেয়ার 5 টাকা দিয়ে গুণ দিলে হয় 1 লাখ টাকা। এডিশনাল পেইড আপ ক্যাপিটাল মানে অতিরিক্ত পরিশোধিত মূলধন আছে 1,25,000 টাকা এবং সংরক্ষিত আয় তার আছে 4,50,000। মোট যোগ করলে হয় 6,75,000। তাহলে ডিউরিং 2015 আমিন লিমিটেড টুক পার্ট অন দ্য ফলোইং ট্রানজাকশন কনসার্নিং স্টক হোল্ডার ইকুইটি। আমরা যদি রিকোয়ার্ডে দেখি, রিকোয়ার্ডে বলছে প্রিপেয়ার জার্নাল এন্ট্রিজ টু রেকর্ড দ্য ট্রানজাকশন ডিসক্রাইব অ্যাবভ। তাহলে প্রথমে আমাদের জার্নাল দিতে বলছে, তাহলে আমরা জার্নালের একটা ছক কাটি এবং জার্নাল যদি দেওয়ার ক্ষেত্রে প্রথম থেকে এন্ট্রিটা আমরা পড়ার চেষ্টা করি যে পারচেজ 1700 শেয়ার অফ ইটস আউটস্ট্যান্ডিং কমন স্টক টাকা 40 পার শেয়ার আমিন লিমিটেড ইউজেস কস্ট মেথড। এখন এই কস্ট মেথডের মেইন জিনিসটা কি? আসলে কস্ট মেথডটা হচ্ছে যখন আপনি কোনো লস হবে তখন আপনি পেইড ইন ক্যাপিটালকে ডেবিট না করে আসলে রিটেন আর্নিংসকে ডেবিট করা হয়। এটাই আসলে কস্ট মেথডের পার্থক্য, আর কোনো পার্থক্য নেই। তো আমরা পারচেজ করেছি, তো পারচেজ করলে আমরা জানি কি হয়, ট্রেজারি স্টককে আমাদের ডেবিট করতে হবে। তাহলে ট্রেজারি স্টককে আমরা ডেবিট করব 1700, প্রতিটা কিনেছি কয় টাকা দিয়ে? 40 টাকা দিয়ে। তাহলে 1700 গুণ 40, তাহলে ক্যাশ চলে গেছে। তাহলে ট্রেজারি স্টক ডেবিট, ক্যাশ ক্রেডিট। আচ্ছা, এরপর যদি আমরা 2 নম্বর এন্ট্রিটা করি, রিইস্যুড 700 শেয়ার টাকা 30 পার শেয়ার। এই মাত্র যে আমি 1700 শেয়ার কিনলাম, এখান থেকে আমি 700 শেয়ার কি করেছি? আবার নতুন করে ইস্যু করে দিয়েছি। এখন কথা হচ্ছে কিনেছিলাম তো 40 টাকা দিয়ে, এই যে 40 টাকা দিয়ে কিনেছি কিন্তু বিক্রি করেছি কত? 30 টাকা। তাহলে অবশ্যই আমাদের লস হয়েছে। আর আমরা জানি যে কস্ট মেথড যদি ইউজ করা হয় তাহলে লস হলে আমাদের পেইড ইন ক্যাপিটালকে ডেবিট না করে রিটেন আর্নিংসকে ডেবিট করতে হয়। তাহলে সেক্ষেত্রে আমরা কি করি? আমরা ক্যাশ ডেবিট করি আগে, যেহেতু আমরা ইস্যু করছি। তাহলে ক্যাশ ডেবিট করব কত টাকা? 700 গুণ 30। তাহলে 700 গুণ 30 হচ্ছে 21,000 টাকা। এখন রিটেন আর্নিংসকে ডেবিট করতে হবে কেন? কারণ আমাদের লস হয়েছে প্রতি শেয়ারে কত? 10 টাকা। তাহলে 700 গুণ 10 দিলে আমাদের কত হয়? 7,000 টাকা। তাহলে ট্রেজারি স্টক চলে গেছে কত? 700 গুণ 40, তাহলে 28,000 টাকা। এরপর যদি আমরা দেখি 3 নাম্বার এন্ট্রিটা, 3 নম্বরে বলেছে declared a 10% stock dividend on the outstanding common stock when stock is selling for টাকা 45 পার শেয়ার। এখন কি করা হয়েছে? স্টক ডিভিডেন্ড ঘোষণা করা হয়েছে, এখানে কিন্তু ক্যাশ ডিভিডেন্ড না, মানে 10% স্টক ডিভিডেন্ড। তো স্টক ডিভিডেন্ড ঘোষণা করার পূর্ব শর্ত হচ্ছে আমার সর্বশেষ শেয়ারের কি অবস্থা। তাহলে আমরা দেখি সর্বশেষ কত শেয়ার আমার কাছে আছে। তো আমি 20,000 ইস্যু করেছিলাম, তাহলে আমি 20,000 লিখলাম। এরপর আমরা 1700 আবার কি করেছি? যেটা বাজারে ছিল এখান থেকে 1700 কিনে নিয়ে এসেছি, তার মানে আমরা 1700 মাইনাস করে দিলাম। যে আবার দেখতে চাচ্ছি যে আমরা 700 ইস্যু করেছি, তাহলে আবার বাজারে 700 অ্যাড হয়েছে, তাহলে যোগ 700। তাহলে আমাদের সর্বশেষ শেয়ার হচ্ছে কত? সর্বশেষ আমার বাজারে 19,000 শেয়ার আছে। তাহলে 19,000 উপর কয় পার্সেন্ট ডিভিডেন্ড দিতে হবে? 10%। তাহলে 19,000 এ 10% দিলে হয় 1900 শেয়ার। তাহলে আমাদের কত স্টক ডিভিডেন্ড আকারে কত শেয়ার দিতে হবে? 1900 শেয়ার। তাহলে আমরা আমরা জানি যে স্টক ডিভিডেন্ডের জাবেদাকে রিটার্নিংকে ডেবিট করতে হয়, কমন স্টক ডিভিডেন্ড ডিস্ট্রিবিউটেবল ক্রেডিট করতে হয় এবং পেইড ইন ক্যাপিটালকে ক্রেডিট করতে হয়। তাহলে আমরা একটু দেখি যে রিটার্ন আর্নিংসে আমরা ডেবিট করি আগে কত শেয়ার? 1900 শেয়ার। তাহলে এটার বাজার মূল্য কত? এই যে 45 টাকা। 45 টাকা আছে। তাহলে 1900 গুণ 45 যদি আমরা দেই তাহলে 85,500 হয়। তাহলে কমন স্টক ডিভিডেন্ড ডিস্ট্রিবিউটর মানে অরিজিনাল টাকা, শেয়ারের অরিজিনাল মূল্য। তাহলে অরিজিনাল মূল্য কয় টাকা? এক একটা শেয়ারের দাম ছিল কত? 5 টাকা। তাহলে 1900 গুণ কত হবে? 1900 গুণ 5। তাহলে আমরা দিলাম 1900 গুণ 5 কত টাকা? 9,500 টাকা। এখন বাদবাকি টাকার যে লাভ আছে সেটা লাভ হবে, মানে আমরা
45 টাকা শেয়ারে শেয়ারটাকে দাম ধরে ডিভিডেন্ড আকারে ভাগ করে দিয়েছি, তাহলে পেইড ইন ক্যাপিটাল ইন এক্সেস অফ পার ভ্যালু কত হবে 40 টাকা করে। কেন 40 টাকা? কারণ 45 টাকা করে বাজার মূল্য আছে, আমাদের অরিজিনাল মূল্য হচ্ছে 5 টাকা, তাহলে লাভ হচ্ছে 40 টাকা, তাহলে 76,000 টাকা হলো। এরপর যদি আমরা দেখি ইস্যুড দ্য স্টক ডিভিডেন্ড, এই যে এই মাত্র যে ডিভিডেন্ডটা দিলাম এটা আমরা এখন ইস্যু করে দিয়েছি, তাহলে কমন স্টক ডিভিডেন্ড ডিস্ট্রিবিউটেবল যেটা ছিল সেটা ক্রেডিট থেকে ডেবিট হবে, কমন স্টক ডিভিডেন্ড ডিস্ট্রিবিউটেবল ডেবিট এবং কমন স্টক ক্রেডিট। এটা আমরা প্রথম ক্লাসে জাবেদা সুন্দর করে দেওয়া আছে, একটু আয়ত্ত করে নেবেন তাহলে আরো বুঝতে সুবিধা হবে। এরপর যদি আমরা দেখি যে ডিক্লেয়ার দ্য অ্যানুয়াল 2015 per share dividend on common stock, these dividend are payable in 2016। এখন কিন্তু ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করা হয়েছে, প্রতি শেয়ারে কয় টাকা? 2 টাকা ক্যাশ ডিভিডেন্ড দিতে হবে আমাকে। এখন ক্যাশ ডিভিডেন্ড দিতে হলে তো আমাকে লাস্ট শেয়ারের অবস্থান জানতে হবে, তাহলে আমাদের শেয়ার লাস্টে কত ছিল? 19,000। কত ছিল? এই যে 19,000 শেয়ার ছিল, কিন্তু 19,000 পরও আমরা নতুন করে আবার স্টক আকারে আবার নতুন ইস্যু করেছি কত? 1900। তাহলে 19,000 আর হচ্ছে 1900, এই যে তাহলে 19,000 আর 1900 হয় 20,900। তাহলে আমরা জানি যে ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করলে কি জাবেদা দিতে হয়, ক্যাশ ডিভিডেন্ডের জাবেদা হয় রিটার্নিং ডেবিট ডিভিডেন্ড পেয়েবল ক্রেডিট। কিন্তু আমাদের শেয়ার কত হবে? এখানে ছিল 1900, আমরা একটু দেখি এখানে ছিল কত? 19,000, আর নতুন করে আবার স্টক ডিভিডেন্ড আকারে দিয়েছি 1900, তাহলে 19,000 যোগ 1900, 19,000 যোগ 1900, তাহলে 20,900। তাহলে 20,900 প্রতিটা কয় টাকা করে দিয়েছি? 2 টাকা, তাহলে 2 টাকা হলে কত হয়? 41,800 টাকা। এই ছিল আসলে জাবেদা। এরপর যদি আমরা পরবর্তীতে দেখি যে প্রিপেয়ার দা ডিসেম্বর 31 স্টক হোল্ডার ইকুইটি সেকশন নেট ইনকাম 3,30,000। তাহলে আমরা স্টক হোল্ডার ইকুইটি সেকশনটা করি, এটা ছকেও করতে পারেন, আবার এমনি খালি জায়গায় করতে পারেন, সমস্যা নেই। তবে আমি পরামর্শ দেবো এটা ছকে করার জন্য, একটা টাকার ঘর দিয়ে একটু ছকে কষ্ট করে দেবেন। তো আমরা রিকোয়ার্ড বি কমন স্টক 5 টাকা, অথরাইজ 21,900 শেয়ার, 20,900 ইস্যুড, শেয়ার আউটস্ট্যান্ডিং। এখন দেখি যে শেয়ার কত হয়েছিল আর কি। তাহলে আমাদের দেখি যে কমন স্টক আছে কত? কমন স্টক আছে হচ্ছে 1 লাখ টাকা। এখন কমন স্টক তো নিজেই একটি দায়, মানে ক্রেডিট হিসাব। তো আমরা দেখি নতুন কোনো কমন স্টক আমাদের অঙ্কে আছে কিনা। হ্যাঁ, আমরা দেখেছি এই যে 4 নম্বরে নতুন কমন স্টক আছে কত? 9,500 টাকা। তাহলে এক্ষেত্রে আমাদের 1 লাখের সাথে যেহেতু ক্রেডিট আছে, তাহলে এটা কি হবে? যোগ হবে। এখানে যদি কম্পিটিশন আমরা দেখেন যে কমন স্টক 1 লাখ প্লাস 9,500, 1 লাখ 9,500, মানে নিজে একটি ক্রেডিট, আর আমরা জানি ক্রেডিটে ক্রেডিট কি হয়? যোগ হয়। এরপর যদি দেখি যে অঙ্কে আছে হচ্ছে এডিশনাল পেইড ইন ক্যাপিটাল 1,25,000 টাকা। তো আমরা একটু দেখি যে এডিশনাল পেইড ইন ক্যাপিটালটা আমরা কিভাবে করব। তাহলে এডিশনাল পেইড ইন ক্যাপিটাল 1,25,000 লিখলাম। এখন দেখব যে আমার অঙ্কে কোথাও পেইড ইন ক্যাপিটাল নতুন করে আছে কিনা। তো পেইড ইন ক্যাপিটাল, হ্যাঁ এই যে আমরা দেখতে পাচ্ছি যে পেইড ইন ক্যাপিটাল আছে এখানে 76,000 টাকা। তাহলে পেইড ইন ক্যাপিটাল একটা ক্রেডিট, আর এখানেও জাবেদাও ক্রেডিট করা হয়েছে, তাহলে ক্রেডিটে ক্রেডিট কি হয়? যোগ হয়, মানে বাড়ছে। তাহলে এক্ষেত্রে আমরা কি করব? 76,000 এখানে যোগ করব, তাহলে কত হয়? 2,01,000। তাহলে আমরা এখানে দিই এডিশনাল পেইড ইন ক্যাপিটাল কত? 2,01,000। তাহলে আমাদের টোটাল পেইড ইন ক্যাপিটাল কত আসলো? এটা যোগ করলে 3,10,500 টাকা হয়। এরপর আমরা দেখি রিটেন আর্নিংস। রিটেন আর্নিংস এর আসলে অনেক কাজ আছে আমাদের। তো প্রথমে দেখি আমাদের অঙ্কের শুরুতে রিটেন আর্নিংস কত ছিল। তাহলে অঙ্কের শুরুতে রিটেন আর্নিংস ছিল 4,50,000 টাকা। তো 4,50,000 আমরা একটু দেখি কম্পিটিশন রিটেনিং 4,50,000 এখানে দিলাম। এরপর দেখি যে কোথায় কোথায় আমরা ডেবিট ক্রেডিট করেছি। আমরা খেয়াল রাখবো যে রিটেনিং নিজেই একটি ক্রেডিট হিসাব, জাবেদা যদি আমরা ডেবিট করি তাহলে আমাদের বিয়োগ করতে হবে, আর জাবেদা যদি ক্রেডিট করি তাহলে যোগ করতে হবে। তাহলে আমরা এখানে প্রথমেই দেখতে পাচ্ছি যে রিটেন আর্নিংস আমরা এখানে 7,000 টাকা কি করেছি? ডেবিট করেছি। তাহলে 7,000 টাকা কি হবে? মাইনাস। তাহলে এখানে আমরা 7,000 টাকা কি করেছি? মাইনাস করেছি। আবার দেখি যে রিটেন এই যে এখানে আমাদের 85,000 টাকা আমরা কি করেছি? ডেবিট করেছি। তাহলে এই 85,000 টাকাও কি হবে? মাইনাস করতে হবে। তাহলে আমরা এখানে 85,000 টাকা কি করলাম? 85,500 টাকা মাইনাস করলাম। এরপর দেখি রিটার্ন আর্নিংস আর কোথায় আছে? হ্যাঁ, এখানে আবার আছে। আবার ডেবিট করা হয়েছে কত? 41,800। তাহলে এই 41,800 আমরা কি করব? মাইনাস করব। এরপর দেখি নেট ইনকাম আছে কিনা আমার অঙ্কে। হ্যাঁ, এখানে নেট ইনকাম দেওয়া ছিল কত? 3,30,000। আর আমাদের নেট ইনকামটা কি হয়? যোগ হয়। নেট ইনকামটা কি হয়? যোগ হয়। তাহলে আমরা নেট ইনকামটা যোগ করলাম, তাহলে মোট আসলো 6,45,700।
তাহলে আমরা এখানে রিটার্ন আর্নিংস লিখলাম 6,45,700, তাহলে টোটাল পেইড ইন ক্যাপিটাল এন্ড রিটার্ন আর্নিংস হচ্ছে 9,56,200। এরপর আমরা ট্রেজারি স্টকটাকে এখান থেকে বাদ দিব। এখন ট্রেজারি স্টক কিভাবে করে দেখি আমরা। ট্রেজারি স্টক আছে কত? ট্রেজারি স্টক আছে 68,000 ডেবিট, কিন্তু আমরা এখানে ট্রেজারি স্টক আবার ক্রেডিট করেছি কত? 28,000। তাহলে 68,000 থেকে 28,000 কি হবে? বাদ যাবে। তাহলে এখানে তাই করা হয়েছে। দেখি আমরা ট্রেজারি স্টক 68,000 থেকে 28,000, তাহলে মোট আমার থাকে কত? 40,000 টাকা। তো আমরা যদি ট্রেজারি স্টকটাকে এখান থেকে বাদ দিই 40,000 টাকা, তাহলে আমার আসলে স্টক হোল্ডার যে মূল টাকাটা সেটা চলে আসবে। তাহলে টোটাল স্টক হোল্ডার ইকুইটি কত? 9,16,200। এই ছিল আসলে অঙ্কের সমাধান। আশা করি সবাই বুঝতে পেরেছে। এবং অঙ্ক সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। আগামী ক্লাসের জন্য অগ্রিম শুভেচ্ছা রইল। আসসালামু আলাইকুম।